আফরোজা নিশ্চিত মনে ছোট করে দম ফেলে বলে, আমি জানি তুমি পারবে ওয়াসিফ। আগামীকাল একজন গাইনি ডক্টর তোমার বাড়িতে পাঠাবো। আমার আপাতত 1 সপ্তাহ সেমিনার চলছে, এরপর আমিই যাব। নিয়মিত মুনতাহিনার চেক আপ চলবে। এইটুকু বলে আফরোজা ফের বলে, ভুনের বয়স সপ্তাহ, সবকিছু রিপোর্টে লেখা আছে। ওয়াসিফ এতক্ষণ বসে বসে খুঁটে খুঁটে দেখেছে সব। ম্যামের কথা মনোযোগ দিয়ে সব শুনেছ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে ওয়াসিফ বলে, ফোনে খবরটা আগে দিলে আমি আপনার জন্য মিষ্টি আনাতাম ম্যাম, এখন তো সম্ভব না। আফরোজা ওয়াসিফকে থামিয়ে হাসতে হাসতে বলে, মিষ্টি তো অবশ্যই খাবো, তাড়াহুড়ো করতে হবে না, অনেক সময় আছে, দীর্ঘ 9 মাস। কথা শেষ হয়। ওয়াসিফ নমনীয়তার সঙ্গে বিদায় নিয়ে সদর হাসপাতাল থেকে বেরিয়ে যায়। মানুষের জীবনে কখনো কখনো এমন অনাকাঙ্ক্ষিত কিছু জিনিস আসলেই ঘটা দরকার। তাহলে হয়তো ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া কিছু প্রাণ পুনরায় আরও একটিবার নিজের সজীবতাকে ধরে রাখতে আরও একটিবার ঘুরে দাঁড়াবে, নতুন করে বাঁচতে চাইবে কোনো এক নতুন প্রাণের আগমনে। ওয়াসিফ টের পাচ্ছে ওর পাজোড়া সামনে এগোতে চাইছে না, জড়িয়ে যাচ্ছে বারবার। বুকের ভেতরে কেমন এক অস্থিরতা। এটা কি সব পুরুষের জন্য সেম হয় যখন তারা প্রথমবারের মতো শোনে তার বাবা হচ্ছে, নাকি শুধু ওয়াসিফের একারই হচ্ছে? ওয়াসিফ প্রথমে খবরটি শাহিনুরকে জানিয়েছে। ছেলের মুখ থেকে এমন একটা খুশির খবরে শাহিনুর হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল। চৈতন্য ফিরতেই টের পায় তার হাত পা সামান্য কাঁপছে। ঠিক কতগুলো বছর পর এমন একটা খুশির খবর এলো তার নিকট। পরমুহূর্তে আবার কিছুটা ভয় ভয়ও পায়। মেয়েটার শারীরিক অবস্থা তো অতটাও ভালো নয়, কিভাবে পারবে ও এতগুলো দিন নিজেকে আগলে রেখে বাচ্চাটার যত্ন নিতে? তাকায় ছেলের দিকে, বলে, আমার খুশি লাগছে বাবা, ভীষণ খুশি আমি, কিন্তু আমার ভয়ও হচ্ছে। ভয়ের কিছু নেই আম্মা, আমি আছি। তোমরা 3-3টে মা আছো বাড়িতে, লোপা আছে, লুইপা আছে। সবাই মিলে পারবো না বলো একটা প্রাণ দুনিয়াতে আনতে, যদি আল্লাহ চায়? অবশ্যই পারবো। এই বাচ্চাটা হয়তো ওর জন্য বিশাল রহমত হয়ে আসবে আম্মা। সব কিছুর আগে আমার প্রয়োজন ওর সুস্থতা। কিন্তু তুই যে বললি ওকে নিয়ে ঢাকায় যাবি। হ্যাঁ বলেছিলাম, যাওয়া হচ্ছে না। যখন বলেছিলাম তখন তো এই খবরটি নিজেও জানতাম না। এই মুহূর্তে ওকে নিয়ে দূরে যেতে চাই না, ওকে এখানে রেখেই মানাতে হবে। শাহিনুর ছেলের মনোবল দেখে নিজেও ভীষণ শক্ত থাকে। রাত অনেক হয়েছে। এবাড়ির বাকি সদস্যরা যার যার ঘরে। আপাতত খবরটা কাউকে না জানিয়ে আগামীকাল সবাইকে জানাবে বলে শাহিনুর ওয়াসিফ মিলে সিদ্ধান্ত নেয়। শাহিনুর বলে, ধারাকে বুঝিয়ে সুঝিয়ে কয়েকটা খাইয়ে দিয়েছি। ওর কাছে লুইপা আছে, গল্পের বই পড়ে শোনাচ্ছে। তুই এই ফাঁকে কয়টা খেয়ে যা, আমি টেবিলে ভাত দিচ্ছি, আয়। রাতে খাওয়া দাওয়া শেষে আসিফ যখন ভেতরে ঢোকে তখন লুইপা ভাইকে দেখে শোয়া থেকে উঠে বসে। দাঁড়াও চুপচাপ তাকিয়ে দেখে ওয়াসিফকে। আস্তে করে লুইপার দিকে তাকিয়ে বলে, গল্প তো শেষ হলো না, আপনি উঠে যাচ্ছেন কেন? লুইপা তখন বিছানা ছেড়ে উঠে গেছে, বলে, বাকি গল্প ভাইয়া শোনাবে, আমি এখন যাই। ধারার ভীষণ মেজাজ খারাপ হয়, চেঁচিয়ে উঠে বলে, এখনই আসবেন? এই মেয়ে বসুন, পুরোটা গল্প শেষ করে তারপর উঠবেন। লুইপা ধমক খেয়ে তাকায় ওয়াসিফের দিকে। ওয়াসিফ ইশারায় বোঝে আর একটু বসে যা। লুইপা বসে। ওয়াসিফ হেঁটে আবার ঘর থেকে বেরিয়ে যায়। আবারও বইটা খুলে পড়া শুরু করে। দাঁড়া কপাল কুঁচকে তাকিয়েছে লুইপার দিকে। লুইপার বোধ থেকে চোখ উঠিয়ে তাকাতেই দুই বোনের দৃষ্টি মিলল। লুইপা বলে, কি দেখিস? ধারা ওভাবে স্থির চোখে তাকিয়ে থেকে বলে, দেখি আপনার কত সুখ, শাড়ি টাড়ি পরেন। আমার আবার মনে অত সুখ নেই, শাড়ি চুড়ি পরি না। লুইপা আস্তে করে জিজ্ঞেস করে, তুই পরবি? পরিয়ে দেবো শাড়ি? ধারা কিছু সময় ভেবে বলে, আপনি কি ভালো শাড়ি পরাতে পারেন? পারি তো, তুই পরবি? কিন্তু আমার তো শাড়ি নেই। আছে তো। কোথায়? লুইপা আলমারি দেখিয়ে বলে, ওইখানে। ওইখানে যা আছে তা কি আমার? হ্যাঁ তোরই তো। আচ্ছা এনে পরিয়ে দিন একটা। আপনার মতো সুন্দর করে পরিয়ে দেবেন, আপনার মতো না হলে খবর আছে। লুইপা উঠে গিয়ে শাড়ি, ব্লাউজ, পেটিকোট বের করে রাখে ওর সামনে। শাড়ি 4 অথবা 5টা দেখিয়ে বলে, কোনটা পরবি? একটাও না। তাহলে কোনটা?
আপনার গায়েরটা। এটা তো পুরাতন, এখান থেকে নতুন একটা পরিয়ে দিই। ধারা চেতে ওঠে। বলেছি না, আপনারটা মানে আপনারটাই। আচ্ছা, লুইপা ধারার শাড়িগুলোর মধ্যে থেকে একটা সুতি শাড়ি নিজে পরে ওর গায়ের শাড়িটা খুলে বলে। এদিকে আয়, পরিয়ে দিই। ধারা ওঠে না, বলে। আপনার গায়ে লাল খয়েরি শাড়িটা ভালো লাগছে, আমি এখন এটা পরবো। এটা খুলুন। লুইপা তাকিয়ে আছে ধারার মুখের দিকে। এই মেয়ে মাঝরাতের সঙ্গে কি শুরু করেছ? ও হ্যাঁতে না বলা মানে চেতিয়ে দেওয়া, যেটা লুইপা কখনো করবে না। ধৈর্য ধরে আবারও শাড়ি পাল্টে মনে মনে বলল। আল্লাহ রহম করো, এই যে লাল খয়েরি শাড়িটা। ধারা এবার উঠে গিয়ে দাঁড়ায় সুন্দর মতো। দিন পরিয়ে। লুইপা পটু হাতে মিনিট 10 মধ্যে ওকে সুন্দর করে শাড়িটা পরিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে। সুন্দর হয়েছে? ধারা নিজেকে কতক্ষণ দেখে তারপর দেখে লুইপাকে, বলে। আমাকে খোপা করে দিন। আর আমার গহনা কোথায়? লুইপা কোনো কথা খরচ না করে চুলগুলো আশ্রে ঢিলে ঢালা ওর মতো করে একটা খোপা করে দিল। ধারার গহনা কোথায়? বিয়েতে বড় মা ওকে দিয়েছে, এই বিষয়ে কিছু জানে না। লুইপা বলে। আপাতত গহনা আমারগুলো পর। লুইপা হাতে চুড়ি জোড়া খুলতে গেলে ধারা বলে। আপনার গহনা কেন আমি পরবো? আমার কিছু নেই। আমার গহনা কোথায়? লুইপা পড়েছে মহাফ্যাসেতে। এর মধ্যে ওয়াসিফ ঢোকে ঘরে। একটু আগে দেখে গেল এরা বই পড়াপড়ি করছিল। এর মধ্যে শাড়ি কখন পরলো? ওয়াসিফকে দেখে ধারা বলে। বিয়ের সময় আমাকে কি কোনো গহনাগাটি দেননি নাকি? আমার গহনা কই? আমি কি পরবো এখন? লুইপা এসে দাঁড়াই ওয়াসিফের মুখোমুখি, ফিসফিস করে বলে। এক শাড়ি পরবে বলে আমাকে নাস্তানাবুদ করে ছেড়েছে। আমি এখন যাই, বাকিটা তুমি সামলে উঠো ভাইয়া। পেছন থেকে ধারা তেতে উঠে বলে। এই মহিলা, এই মহিলা, আপনি আমার স্বামীকে কি বলছেন? কি খারাপ বুদ্ধি দিচ্ছেন? লুইপা দাঁড়ায় না, এক ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। ধারা জিজ্ঞেস করে ওয়াসিফকে। কি বললো আপনাকে? নিশ্চয় আমার নামে বাজে কিছু বলেছে। ওয়াসিফ ঘুরে দাঁড়িয়ে ঘরের দরজা আটে, এরপর বলে। না, ওরা কখনোই তোর নামে বাজে কিছু বলে না। ওরা তোর আপনজন, তোকে নিয়ে বাজে কথা কেন বলবে? ওয়াসিফ এগিয়ে গিয়ে নিজের শক্ত পুরুষালেই হাত দুটোর মুঠোয় লাউয়ের ডগার ন্যায় সরু কোমল হাত দুটো চেপে রেখে বলে। ওদের সঙ্গে এইভাবে আপনি আপনি করে কথা কেন বলিস? ওরা তো এই বাড়ির মানুষ, তোর আপন মানুষ। কেমন আপন? আপনার মতো আপন? আমার মতো আপন। না, ওরা আপনার মতো আপন না। ওরা আপন হলে আপনার মতো আমাকে বাঁচিয়ে নেয়নি কেন? ওরা কেন গেল না আমাকে বাঁচাতে? ওরা কিভাবে আপন মানুষ হয়? ওরা তোর জন্য দোয়া করেছে, ওদের ক্ষমতা ছিল না তোকে খুঁজে আনার। ওরাও তোর আপনজন। আমি জানি ওদের মধ্যে কেউ আমার মা, কেউ আমার বড় মা, কেউ আমার বোন, কিন্তু আমার সব থেকে আপনজন আপনি। আমি যে তোর সব থেকে আপনজন, এই কথা তোকে কে বললো? ধারা কতক্ষণ চেয়ে থাকে ওয়াসিফের দিকে। আচমকা ওর চোখের সামনে ভেসে ওঠে ঝাপসা কিছু কল্পনা। নিজের মস্তিষ্কের উপর চাপ দিয়ে কিছু মনে করতে গেলেই ও দিশেহারা হয়ে ওঠে। সব কেন পরিষ্কার হয় না? ঝাপসা দেখে কেন সব? ওয়াসিফ ওর অস্থিরতা টের পেয়ে আগলে রেখে বলে। আচ্ছা, আমি তোর আপনজন, চল তোকে গহনা বুঝে দিই, পড়বি ওইগুলা, আয়। সেই ভয়াবহ দিনগুলোতে ওকে যে মানুষটা আগলে রেখেছিল সেই মানুষটা ওয়াসিফ। চোখের সামনে নরপশুগুলো যে মানুষটাকে পিটিয়ে বারবার বেহুশ করেছিল সেই মানুষটা ওয়াসিফ। রক্তাক্ত আর জখম হওয়া শরীর সেদিন ধারা দেখেছিল দু চোখ ভরে। 19 বছরের কোমল প্রাণ মানতে পারেনি, সইতে পারেনি অমন ভয়াবহ দৃশ্যগুলো। মানসিকভাবে ভারসাম্য হারিয়ে সেই দিনগুলোর পর ওয়াসিফ ব্যতীত কাউকে ওর পাশে ঘেঁষতে দেয় না। ওই দিন থেকে ওর মস্তিষ্কে গেঁথে গেছে পৃথিবীতে একটি মানুষ ব্যতীত ওর আপন কেউ নেই। আশেপাশে আর কাউকে দেখলে ওর বড্ড বিরক্ত লাগে, সহ্য করতে পারে না। মনে হয় সব বিষাক্ত। ওয়াসিফ আলমারির ভেতরের একটা ড্রয়ার খুলে একজোড়া চুড়ি, চেইন আর কানের দুল বের করে দিতেই ধারা জিজ্ঞেস করে। এগুলো কি আমার? হুম। কে দিয়েছে? আপনি কিনেছেন? না, আম্মা দিয়েছে তোকে। বিয়ের সময় তো আমার দেয়া শাড়িটাও পরলি না, গহনাও না। এখন ইচ্ছে হয়েছে, এখন পর। ধারা গহনাগুলো হাতে নেড়ে চেড়ে দেখতে দেখতে বলে। আমাদের বিয়ে কবে হয়েছিল? 2016 সালের জানুয়ারির 21 তারিখ।
ধারা চোখ তুলে চাইলো একবার ওয়াসিফের দিকে, ফের জিজ্ঞেস করলো, আজ কয় তারিখ? 2018 সালের 2রা মার্চ। আমাদের বিয়ে হয়েছে কতদিন হলো? 2 বছর 1 মাস 9 দিন। ধারা কতক্ষণ ভেবে বলল, তাহলে তো অনেক দিন হয়ে গেছে। হুম। আমাদের কোনো বাচ্চা নেই কেন? আচমকা এমন কথায় ওয়াসিফ স্থির চোখে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। ধারা ধীর কণ্ঠে বলতে থাকে, ওই বইতে যে গল্পটা পড়ে শোনাচ্ছিলেন উনি, ওখানে পারমিতা নামের মেয়েটির ফুটফুটে একটা মেয়ে বাচ্চা হয়েছে। কিন্তু জানেন, পারমিতার শ্বশুর বাড়ির কেউ খুশি না, এমনকি পারমিতার স্বামীও না। এরপর বছর 2 পর পারমিতার আবারও একটা ফুটফুটে মেয়ে বাচ্চা হলো, এরপর আবারও আরেকটা মেয়ে হলো, এভাবে 4টে মেয়ে হলো। 4 নাম্বার মেয়েটি হলে পারমিতারও অভিমান হয়। সেই অভিমান থেকে বাচ্চাটির নাম রেখে দিল অভাগী। ওয়াসিফ মনোযোগ দিয়ে শুনছিল গল্প। হঠাৎ ধারার মুখ বন্ধ হতে ওয়াসিফ বলে, তারপর? তারপর আর জানি না, বাকি গল্পটুকু শেষ হয়নি। উনি তো চলে গেলেন। কি উনি উনি বলিস? ওটা লুইপা, তোর আপা হয়। কথাটা বলতে বলতে ওয়াসিফ খাটের উপর থেকে বইটা হাতে তুলে নেয়, ধারার দিকে তাকিয়ে বলে। বাকিটুকু আমি পড়ে শোনাই। ধারা ভীষণ খুশি হয়, এগিয়ে বসে ওয়াসিফের বুকের কাছে। ওয়াসিফ ওকে বুকের সঙ্গে মিশিয়ে খাটের মাথায় হেলান দিয়ে বসে। বইটির শেষ কাহিনীতে ছিল একে একে পারমিতার 4টি কন্যা হওয়ার পর মানসিক এবং সাংসারিকভাবে ভীষণ চাপ এবং হতাশার মধ্যে ছিল পারমিতা। শ্বশুরবাড়ির সকলের কটূক্তি, স্বামীর অবহেলা হয়ে উঠেছিল নিত্যদিনকার সঙ্গী। এরপর না চাইতেও পারমিতা আবার গর্ভবতী হয় এবং গল্পের শেষ পাতায় স্পষ্ট করে লেখক ফুটিয়ে তুলেছেন এক নির্মম দৃশ্য। পারমিতার 5ম সন্তানটি ছিল পুত্র সন্তান, যাকে পাওয়ার তীব্র ইচ্ছে প্রকাশ করেছিল সৃষ্টিকর্তার কাছে। অবশেষে উপরওয়ালা পারমিতাকে পুত্র সন্তান দিলেও পারমিতা সেই পুত্রকে বুকে আগলে নেওয়ার আগেই আতুর ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই নির্মম দৃশ্যটুকু, লেখাটুকু সম্পূর্ণ লুকিয়ে গিয়ে ওয়াসিফ নিজের মতো করে মুমতাহিনাকে পড়ে শোনালো। অবশেষে পারমিতার একটি পুত্র সন্তান হয়। পারমিতার দুঃখ ঘুচে অবশেষে 4টি কন্যা ও একটি পুত্র সন্তান নিয়ে পারমিতার ভরা সংসার হয়। পারমিতার জীবন পরিপূর্ণ ও সুখের হয়। ওয়াসিফের মুখে গল্পের শেষ কাহিনীটুকু শুনে ধারার মন এক নিমেষেই ভালো হয়ে যায়। চোখের সামনে ভাসে 4টি কন্যা ও একটি পুত্র সন্তানকে নিয়ে পরিপূর্ণ পারমিতার সংসারের দৃশ্য। ওয়াসিফ টের পেল ধারা ঘুমিয়ে গেছে। ভারী শ্বাস আস্তে পড়ছে ওয়াসিফের বুকে। বইটা বন্ধ করে এক সাইডে রেখে ধারাকে ঠিকঠাক করে শুয়ে দেয়। ওয়াসিফ ঝুঁকে থাকে বইয়ের মুখের দিকে, একটুও সরে না। নিয়মিত ওষুধ আর ঘর ছেড়ে কোথাও বের না হওয়ার ফলস্বরূপ মেয়েটা গায়ের তরে একটু মোটা হয়েছে, মুখটা হয়েছে গোলগাল। আজ প্রায় বহুদিন পর আবার শাড়ি পরতে দেখলো ধারাকে। ওয়াসিফ সময় নিয়ে খুঁটে খুঁটে দেখতে থাকে বউকে। আচমকা ওয়াসিফ পুরুষালী ঠোঁট ছোঁয়ায় কপালে। দীর্ঘ সময় বেশ লম্বা একটা চুমু আঁকে সেখানে কপালে। মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলোকে হাতের আঙ্গুলে সরিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে, আজ তুই স্বাভাবিক থাকলে আমি তোর সঙ্গে নিজের বাবা হওয়ার অনুভূতি ভেঙে চুরে শেয়ার করতাম মুমতাহিনা। বিপরীতে তোর অনুভূতিটুকু অনুভব করতাম। কিন্তু আফসোস, আমি তা পারছি না। আমি যে কিভাবে তোকে এই ব্যাপারটা বুঝিয়ে বলবো সেই পথই পাচ্ছি না। ধারা একটু নড়ে চড়ে ঘুরে শুতেই ওয়াসিফ চুপ হয়ে যায়। ধারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবে কিছু একটা। হঠাৎই ফোনে নোটিফিকেশনের সাউন্ড কানে আসতে ওয়াসিফ ফোন তুলে হাতে নেয়। আজ শোয়া থেকে উঠে বসে মেইল বক্সে ঢুকে চেক করে, যেখানে সম্পূর্ণ কথাটি ইংরেজিতে লেখা ছিল, যার বাংলা অর্থ, দুঃখিত মেজর শাহেদ ওয়াসিফ, আমরা আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে আপনার কর্মবিরতি আর বাড়ানো হচ্ছে না। আগামী 5/4/2018-তে আপনার পদে যোগদান করতে হবে। আপনার এই চলতি বছরের সকল ছুটি স্থগিত করা হয়েছে। আগামীকাল যথাযথ সময় আপনার ঠিকানায় নোটিশ পৌঁছে যাবে। মাঝরাতে এমন সময় আসিফ মোটেও আশা করেনি এমন একটা মেসেজ পাওয়ার। 2016 সালের ডিসেম্বরের সেই ভয়াবহ দিনগুলোর পর ওয়াসিফ শারীরিকভাবে আহত এবং ধারার অসুস্থতার কারণে বেশ লম্বা কর্মবিরতি পেয়েছিল। শরীরের হাড়গোড় তখনও আঁকাবাঁকা, ক্ষত কাঁচা, তবুও জেদ ধরে ওয়াসিফ হাসপাতালের কেবিন ছেড়ে ছুটে এসেছিল অসুস্থ বউয়ের কাছে। সেই দিনগুলোতে ওয়াসিফ ছিল মানসিকভাবে হতাশাগ্রস্ত।
চোখের সামনে নিজের কর্মজীবন টেনে, বইয়ের পরিণতি, নিজের জটিলতা সবকিছু ছাপিয়ে ওয়াসিফ সিদ্ধান্ত নিয়েছিল দেশের জন্য নেওয়া শপথ থেকে বন্দুকের নলের সামনে পাতিয়ে রাখা বুকটাও তুলে নেবে। ভীষণ শখের চাকরিটাও ছেড়ে দেবে। মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নিয়েও যেদিন হেড অফিসে নিজের ইউনিফর্ম আর ব্যাজগুলো জমা দিতে গিয়েছিল, কর্নেল ইমাম শোয়েবের কিছু নীতিকথার সামনে পুরোপুরি দমে গিয়েছিল ওয়াসিফ। ওয়াসিফের এখন স্পষ্ট কানে বাজে কর্নেল ইমাম শোয়েবের বলা সেই কথাগুলো। আমি জানতাম তুমি সুপুরুষ, যে চিতাভাগের মতো থাবা বসিয়ে ঘায়েল করার ক্ষমতা রাখে। তবে আমি আজ আমার সামনে বসে থাকা শাহেদ ওয়াসিফ নামক একটা কাপুরুষকে দেখতে পাচ্ছি, এবং তোমাকে কাপুরুষ বলাতে একটু লজ্জাবোধ করছি না। ওয়াসিফ, তুমি কি ভুলে গেছো বাংলার ইতিহাস? পাইলট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনী পড়েছ নিশ্চয়ই, যিনি দেশের জন্য নিজের জীবন তো উৎসর্গ করেছেই, এবং তার স্ত্রী সন্তানেরা পাক হানাদারের যে নির্মম নির্যাতনের শিকার হয়েছিল সে কাহিনী নিশ্চয়ই তোমার অজানা নয়। আচ্ছা, ওসব বাদ। 2009 সালে বিডিআর বিদ্রোহ, মেজর শাকিল আহমেদ সহ তার ওয়াইফ, হেল্পিং হ্যান্ড সহ পরিবার নিহত হয়েছিল। কপাল জোরে বেঁচে গিয়েছিল শুধু তার ছেলে মেয়ে দুটো। এই সব কিছু থেকে তুমি কি শিখলে ওয়াসিফ? তারা তাদের জীবনের বিনিময়ে আমাদের আদৌ কি কিছু শিখিয়ে যেতে পারলো? নিজের জীবন নিজের পিঠ নিয়েই যদি বাঁচতেই চাও, তবে ইউনিফর্ম গায়ে তুলেছিলে কেন? কেন এত এত ব্যাচ অর্জন করেছিলে? আজ সব কিছু থেকে পালিয়ে যেতে তোমার বিবেকে বাধা দিচ্ছে না? তোমার কি মনে হয় ওয়াসিফ, আমার এই প্রফেশনে ট্র্যাজেডি আসেনি? আমি যখন 2007-এ মিশনে যাই, আমার সকল সহকর্মী ফিরে এলেও আমি ফিরেছি 1.5 মাস পর। এই 3 মাসে আমার পরিবার, আমার ওয়াইফ, আমার বাচ্চারা মেনে নিয়েছিল আমি আর জীবিত নেই। আমার ওয়াইফ তখন তৃতীয়বারের মতো 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আমার স্ত্রী মানসিক চাপ আর হতাশায় আমাদের বাচ্চাটার পৃথিবীতে আলো দেখেনি। খারাপ সময় কি আমি পার করিনি ওয়াসিফ? এমন কোনো সেনাবাহিনীর, নৌবাহিনীর কর্মকর্তারা বলতে পারবে না তাদের জীবনে যান হাতে বেরিয়ে আসার মতো পরিস্থিতি কখনো আসেনি। সবার জীবনে কিন্তু একবার করে এলেও এসেছে। কারোটা ছোট, কারোটা মাঝারি, আবার কারোটা মহামারী জীবনই নিয়ে গেছে তাদের। তাই বলে তারা কিন্তু কখনো জীবন থেকে পালিয়ে বাঁচতে চায়নি। তবে তুমি মেজর শাহেদ ওয়াসিফ কেন পালাতে চাইছো? তোমার জীবনে কি মতিউর রহমানের মতো ভয়াবহতা এসেছে? তোমার স্ত্রী কি পাক হানাদার বাহিনীর কাছে মাসের পর মাস আটকা ছিল? তোমার জীবনে কি মেজর শাকিল আহমেদের মতো জীবনের আলো নিভে গেছে? এর কোনোটাই তো তোমার হয়নি ওয়াসিফ। ওরা মেয়েলি একটা টিম ছিল, সেখানে কয়েকটা ছেলে ছিল যারা তোমার ওয়াইফকে তুলে নিয়েছিল। তাদের উদ্দেশ্য তোমার ওয়াইফকে পাচার করে দেওয়া ছিল। তুমি বিচক্ষণতার সঙ্গে 48 ঘন্টার মধ্যে জখম হয়ে উদ্ধার করেছো ওয়াইফকে। ব্যাস এটুকুই। এতটুকুর কাছে তুমি হেরে যাবে? আমার ভাবতে ভীষণ অবাক লাগছে। কথাগুলো পুনরায় আরও একচোট মনে করতে ওয়াসিফের শির দ্বারা সোজা হয়। ওয়াসিফ চাকরি ছাড়েনি, তবে পরিবার পরিজন সবাই জানে ওয়াসিফ আর সেই চাকরিতে নেই। এখানেও মেজর শাহেদ ওয়াসিফের এক গোপন মিশন আছে। নারী চাকরি সেই ঘাঁটি ভেঙে দিতে পারলেও আসল কালপিটকে ধরা সম্ভব হয়নি। সে যেই হোক ভীষণ শূকর, যে পেটের মধ্যে থেকে নারী কেটেছে, অথচ তাকে এখনও ধরতে পারেনি ওয়াসিফ। ওয়াসিফ যে ধারাকে নিয়ে ঢাকায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, কারণ ওয়াসিফ বুঝতে পেরেছিল ওর গোপন মিশনের মেয়াদের সময়কাল উপর মহলার বাড়িয়ে দেবে না। ওর যে কোনো সময় ডাক পড়বে, আজ পড়লেও তাই। এই পরিস্থিতিতে ওয়াসিফ ভীষণ চিন্তিত। শুধু শুধু আঘাত সময় নেওয়া হলো, অথচ কালপিট এখনও ধরা পড়ল না। হতাশাকে গিলে ফেলতে দুহাতের মুঠোয় চুল খামছে ধরে কতক্ষণ বসে রইল ওভাবে। ভালো লাগছে না কিছু, মাথা বিগড়ে যাচ্ছে বারবার। কোনো সাইড রেখে কোন সাইডে ফোকাস করবে তার কিছুই আপাতত মাথায় ঢুকছে না ওর। ঘরের চারিপাশে এলোমেলো দৃষ্টি ফেলে তাকায় বিছানার বাম পাশে গভীর ঘুমিয়ে বুঁদ হয়ে থাকা রমণীর দিকে, যে রমণীটি পরম নিশ্চিতে ঘুমিয়ে আছে। সেই এক এবং একমাত্র মেজর শাহেদ ওয়াসিফের ব্যক্তিগত নারী, যার ডাগর চোখ জোড়ার দিকে তাকালে একজনের হতাশা সহজেই গিলে ফেলা সম্ভব। এবং বিগত দিনগুলোতে ওয়াসিফ ঠিক তাই করেছে। যখন ভেতর থেকে বারবার ভেঙে চুরে একাকার হয়েছে, ঠিক ততবারই ওয়াসিফ সবটুকু শান্তি খুঁজে পেয়েছে এখানে। আগে পেছে কিছুই ভাবলো না, আজ আর ঘুম ভাঙার তোয়াক্কা করলো না, বরং শক্ত পেটানো শরীরটার পুরোটাই দিয়ে আঁকড়ে ধরল পিনপিনে নরম শরীরটা। আকস্মিক অমন কাজে চট করে চোখ মেলে ধারা মস্তিষ্ক থেকে ঘুমের রেশ কাটতেই অনুভব করে ওর সবচেয়ে আপনজন মনে হওয়া মানুষটাই ওকে এভাবে আঁকড়ে ধরে রেখেছে।
পুরো ঘর জুড়ে ডিম লাইটের আলো। সেই আলোতে ধারা স্পষ্ট দেখে মানুষটার অবয়ব। মস্তিষ্কে বুঝে উঠতে পারছে না এই মানুষটা ঠিক কী হলো। বিছানার সঙ্গে লেপ্টে রাখা হাত দুটো গুছিয়ে চওড়া পিঠটাতে রাখতে মাথার পাশ থেকে মুখ তুলে তাকায় ওয়াসিফ। দেখে ধারার ঘুম ভেঙে বিস্ময় চোখে ওর দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি মিলতেই ধারা জিজ্ঞেস করে, ভয় পেলেন? ওয়াসিফ মুখে জবাব দেয় না। নিজের পিঠের উপর রাখা ধারার ডান হাতটা টেনে এনে সেই হাতের পাতায় চুমু খেতে খেতে বলে, তোর ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য দুঃখিত। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চল আবার ঘুমাবি। ধারা দুপাশে ঘন ঘন মাথা নাড়িয়ে বলে, এখন আর ঘুম আসবে না। আপনার কি হয়েছে? আপনি কি কিছু নিয়ে ভয় পেলেন? আমার মতো কোনো খারাপ স্বপ্ন দেখলেন? গত 1.5 বছরের এমন অনেক রাত গভীর ঘুম থেকে ধারা ছটফটিয়ে উঠেছে। বারবার ওর ঘুমের মধ্যে কল্পনা এসেছে ওর সঙ্গে খারাপ কিছু হচ্ছে, কিন্তু ওকে বাঁচিয়ে নেওয়ার মতো এবার ওয়াসিফ নেই। মানুষটার জীবন থেকে কোথায় যেন হারিয়ে গেছে। তবে সেই জঘন্য কল্পনা দেখে ছটফটিয়ে উঠে প্রতিবারই পাশে পেয়েছে ওয়াসিফকে, এবং প্রতিবারই চওড়া লোমশ বুকে মুখ গুজে হাউমাউ করে কেঁদে ঘুমের ইস্তেফা দিয়েছে। ধৈর্য আর ভালোবেসে ওয়াসিফ ঠিক ততবারই তার শখের নারীকে আগলেছে। চুমু খেতে খেতে বারবার বলেছে, আমি আছি মুমতাহিনা, আমি ছিলাম, আমি থাকবো ইনশাল্লাহ, তোর ভয় নেই। আজ যখন ওয়াসিফকে এতটা নিভু নিভুভাবে দেখে ধারার মনে হয় লোকটা বাজে কিছু স্বপ্ন দেখেছে, ওর মতো করেই ভয়ে পেয়েছে। ওয়াসিফের থেকে কোনো জবাব না পেয়ে ধারা দুহাত ক্লিন সেভ করা অমসৃণ গালটা আগলে ধরে বলে, আমাকে বলুন, আপনি ভয় পেয়েছেন? খারাপ কিছু দেখেছেন? ওয়াসিফ নিজের গাল থেকে ধারার হাত দুটো টেনে নিজের মুঠোয় চেপে আরেক দফায় চুমু খেয়ে বলে, আমি দেখেছি মুমতাহিনা ধারা নামক মেয়েটির সঙ্গে আমার খুব চমৎকার একটি সংসার হয়েছে। একে একে পারমিতার গল্পের পারমিতার মতো আমাদেরও একে একে 4টি মেয়েও একটি পুত্র হয়েছে, এবং তাদের নিয়ে আমাদেরও ভীষণ চমৎকার একটা সংসার হয়েছে। এটুকু বলে থামে ওয়াসিফ। পুনরায় হাত দুটোতে চুমু খেয়ে বলে, এক একটি কন্যা সন্তান জন্মাবার সময় পারমিতার স্বামীর মতো মুমতাহিনা ধারার স্বামী কখনোই নারাজ হবে না। সে খুব খুশি হবে, ভীষণ খুশি হবে। আল্লাহ তার ঘরে একের পর এক রহমত পাঠাচ্ছেন বলে, এবং প্রত্যেকটি কন্যা সন্তানকে মেজর শাহেদ ওয়াসিফ ভীষণ মাথায় তুলে আদর যত্ন করে বড় করবে, এবং মেজর শাহেদ ওয়াসিফের জীবনে তার বইয়ের জায়গাটা থাকবে সবার উপরে, তারপর একে একে বাচ্চারা। ওয়াসিফের কথার মধ্যেই ধুম করে ধারা বলে ওঠে, আপনি তখন মেজর নেই, চাকরি ছেড়েছেন, তাহলে নাম বলার আগে ওই শব্দটা কেন বললেন? ওয়াসিফ কথা থামিয়ে চুপ হয়ে যায়। ধারা চোখে মুখে জিজ্ঞাসার চাহনি। ওয়াসিফ একটা ঢোক গেলে আস্তে করে বলে, বহুদিনের পুরাতন অভ্যাস, তাই ভুল করে হয়ে গেছে। মুমতাহিনা, চল আমরা আরেকবার বিয়ে করে ফেলি। আচমকে এই কথাটা কানে যেতেই ধারা বুক থেকে মাথা উঠিয়ে তাকায় ওয়াসিফের দিকে। ওয়াসিফ ওর অবাক হওয়া মুখটার দিকে তাকিয়ে থেকে বলে, আগের বাড়ির বিয়েটা খুব তাড়াহুড়ো করে হয়েছিল, না ছিল কোনো আনুষ্ঠানিকতা আর না ছিল কোনো আয়োজন। এমনকি আমার কিনে দেয়া বিয়ের শাড়িটাও পরিসনি তুই। সেদিন না একবার মন খারাপ করে বললি তোর বউ সাজার অনেক শখ, চল তাহলে এবার তোর সব শখ পূরণ করে ফেলি। ধারা কিছু বলার আগে ওয়াসিফ আবার বলে, আমি তোর কোথাও কোনো আফসোসের জায়গা রাখবো না, কোথাও না। ধারা এতক্ষণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বলে, আবার বিয়ে করতে হবে? কিন্তু ওতে তো অনেক খরচ। আপনার তো চাকরি নেই, টাকা পয়সা অযথা কোথায় পাবেন? ওয়াসিফ ওকে টেনে এগিয়ে পটাপট দুটো চুমু খেয়ে বলে, ওরে হিসাবি বউ আমার, এত চিন্তা করতে কে বলেছে আপনাকে? আপনার স্বামীর চাকরি না থাকতে পারে, কিন্তু মনটা অনেক বড়। সে তার বউয়ের শখ ইচ্ছাগুলো পূরণ করার ক্ষমতা রাখে। করবি বিয়ে? ধারা ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলে, লাল শাড়ি, গহনা আর মাথায় ঘোমটা দিয়ে নতুন বউ সাজতে হবে? ওয়াসিফ মাথা উপর নিয়ে ঝাঁকিয়ে বলে, জি জি, বউ সাজতে হবে। শাহিদ ওয়াসিফের লাল টুকটুকে একটা বউ সাজতে হবে। ধারার মুখে লজ্জা মিশ্রিত একটা হাসি ফোটে। মুখটা লুকিয়ে ফেলতে চাইলে ওয়াসিফ তা দেয় না। হাত দুটো টেনে রেখে বলে, তবে আমার একটা শর্ত আছে মুমতাহিনা। কি শর্ত? অতীতে কি ঘটে গেছে, কি হয়েছে, কি না হয়েছে, ওসব ভেবে হীনমন্যতায় ভোগা যাবে না। সবসময় মনে রাখতে হবে তোর সামনে সুন্দর একটা ভবিষ্যৎ আছে, তোর একটা ঘর আছে, সংসার আছে, স্বামী আছে,
পরিশেষে তোর কোল জুড়ে আগামী বছরগুলোতে 2-4টে বাচ্চাও থাকবে। শুধু থাকবে না, তুই জানিস তোর মধ্যে কেউ একজন আছে। ধারা বুঝতে পারে না ওয়াসিফের কথা। ও শুধু তাকিয়ে থাকে। ওয়াসিফ শোয়া থেকে উঠে এক হাতে ওকে টেনে ওঠায়, আলতো হাতে পেটের কাছ থেকে শাড়ির ভাঁজটা সরিয়ে নিচের একটা হাত রেখে বলে, অনুভব করতে পারছিস না তাই না যে কেউ এখানে আছে? পারবি কি করে? ও তো এখনো ছোট একটা দানার মতো। আরো কয়েকটা মাস পর তুই ভীষণভাবে অনুভব করতে পারবি ওকে। তারপর আরো কয়েকটা মাস কাটিয়ে তুই ওকে ছুঁতেও পারবি। এবার বল, তোর অনুভূতি কেমন হচ্ছে? তুই কি ফিল করছিস? আমাকে বল, আমি শুনতে চাই। ধারা কতক্ষণ থ হয়ে তাকিয়ে থেকে বলে, কিছুই অনুভব করতে পারছি না। আপনি কি সব বলছেন? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। পরিষ্কার করে বলুন। ওয়াসিফ ওর চোখ জোড়ার দিকে তাকিয়ে স্পষ্ট করে বলে, 1 থেকে 18 বছর বয়স পর্যন্ত তুই চাচা চাচির মেয়ে ছিলি। তোর পরিচয় ছিল তুই তাদের মেয়ে। এরপর 19তম বয়সে তোর পরিচয়ের আরেকটু পূর্ণতা এনে তুই আমার বউ হলি। এবার 20তম বয়সে তোর সবটুকু পূর্ণতার খাতা ভরাট করতে নতুন এক সদস্য আসবে তোর আর আমার মাঝে। আমাদের সন্তান, প্রথম সন্তান। তোকে মা বলার লোক, একজন নারীর জীবনের সকল পূর্ণতা পুষিয়ে দেওয়ার লোক। বুঝতে পেরেছিস? ধারা কথা বলে না। ওয়াসিফ বুঝতে পারছে না বউয়ের প্রতিক্রিয়া। আচমকা ধারা চোখ নামিয়ে তাকায় নিজের পেটের দিকে, তারপর আবার তাকায় ওয়াসিফের মুখের দিকে। ইতিমধ্যে ওর চোখে নোনাপানি ছলছল করে ওঠে। হয়তো ও কিছু অনুভব করতে পারছে। চট করে জড়িয়ে ধরে স্বামীকে। হুক করে কেঁদে উঠতেই ওয়াসিফ ওকে আগলে রেখে জিজ্ঞেস করে, কাঁদছিস কেন তুই? এখানে কাদার কি আছে মুমতাহিনা? ধারা কান্না থামিয়ে স্ফুট স্বরে বলে, আমি জানি না আমি কেন কাঁদছি, তবে আমার ভীষণই কান্না পাচ্ছে। আপনি প্লিজ আমাকে থামাবেন না। আমি একটু কাঁদবো আজ। ওয়াসিফ কিচ্ছু বলে না আজ ওকে। ধারা ফুফিয়ে কাঁদতে থাকে। ওদের এই মরুভূমির মতো জীবনে বাচ্চারা যদি এক পশলা বৃষ্টি হয়ে আসে, তবে তারা দুই স্বামী স্ত্রী পরিশেষে তোমায় আমায় মিলে একটা সুন্দর জীবনের সাক্ষাৎ পাবে। ওদের জীবনের গত হওয়া বিষাদ দিনগুলোর উপর ধুলো পড়বে। ওরা ভুলে যাবে সবকিছু। ওরা ওদের পূর্ণতায় ভরা সুখের সংসার সাজাবে। ভালোবেসে যার নাম দেবে ওয়াসিফ ধারার সংসার। বাড়ির সদস্যগুলো যেন আজ সকাল সকাল 2 দফায় হসট খেতে খেতেও খায় না। প্রথম খবরটিতে খুশির আমেজ তুলতে তুলতে জানতে পারলো এ বাড়িতে আবারও তাদের বিয়ে হবে, তাও কাদের? ওয়াসিফ আর ধারার। এই খবরটি ওয়াসিফ সকালে খেতে বসেই সবার সামনে তুলেছে। শাহিনুর এই বিষয়ে কোনো কথা না বললে অন্য সদস্যরা এর কারণ জানতে চাইলে ওয়াসিফ বলেছে ওর বউ আর বাচ্চার খুশির জন্য ধারার মানসিক চাপ হতাশা কমাতে ওয়াসিফের সিদ্ধান্ত নিয়েছে। হাতে সপ্তাহখানেকের মতো সময় আছে ওর। গত 1.5 বছর এ বাড়িতে কোনো হইচই হয়নি, তাই চলে যাওয়ার আগে ওয়াসিফ ভীষণভাবে চাচ্ছে বড় করে কিছু একটা আয়োজন হোক। মুমতাহিনার পাশাপাশি এবারের মানুষগুলো একটু মন খুলে হাসুক। ওর মুমতাহিনা সুস্থ স্বাভাবিক হোক। ভাইয়ের মুখ থেকে এই খবর শোনার সঙ্গে সঙ্গে লুইপা স্বামীর এক ঝাড়ি মেরে বরিশাল যাওয়া বাতিল করে ওকে এখানে আসতে বলেছে। লোপারও খুশি ধরছে না। মানে গোটা এই পরিবারটার উপর দিয়ে আজকের এই দিনে খুশি খুশি এক আবহাওয়া বইছে। খাবার টেবিল ছেড়ে উঠেই ওয়াসিফ 2 চাচার হাতে লাখখানেক টাকা দিয়ে বলে মোটামুটি 100 মানুষের আয়োজন করবেন। লোপা লুইপাকে ডেকে তাদের হাতে 60,000 টাকা ধরিয়ে দিয়ে বলে, মুমতাহিনাকে জার্নি করাবো না, আমিও যাব না। পছন্দ মতো কেনাকাটা করবি তোরা 2 বোন, ওর জন্য 40,000 টাকার মধ্যে। বিয়ের শাড়িটা কিনবি না? ওটা আছে। বাদ বাকি মেয়েকে বিয়েতে যা যা দেয় সব কিনবি। বাকি 20,000 টাকা দিয়ে মায়েদের জন্য আর তোরা 2 বোন শাড়ি কিনবি। চাচাদের পাঞ্জাবি শাহিন আসার সময় নিয়ে আসবে। কোথাও কম পড়লে আমাকে জানাবি, কিপটামি করবি না। সকালে এভাবে যার যার কাজ বুঝিয়ে দেওয়ার পর থেকে মোটামুটি এ বাড়িতে একটা বিয়ে আয়োজন লেগেছে। বাড়ির ভেতরে বাইরে লোকজনের আয়োজ পেতে ধারা ঘর থেকে বেরিয়ে দোতলার বড় বারান্দায় দাঁড়িয়ে দেখে ছেলেপেলেরা মই দিয়ে ওদের বাড়ির গেট সাজাতে ব্যস্ত। বাড়িতে মেজো চাচার পালা দেশি একটা গরু জবাই দেবে বলে মা চাচিদের সঙ্গে আলাপ করছে উঠানে দাঁড়িয়ে। ধারা ওখান থেকে ঘরে লুইপার ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে তাকাতেই দেখে ওরা কেউ ঘরে নেই, এমনকি বাড়িতেও নেই।
থাকবে কি করে? ওরা তো কোনো রকম নাস্তা খেয়েই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে কেনাকাটা করতে। কেনাকাটা অনেক, সকাল সকাল না বের হলে তো রাত হয়ে যাবে। অবশ্য ওদের সঙ্গে শাহেনুর আছে। তারপরও আসিফের আদেশ বিকেলের আগে বাড়ি ফেরা চায়। বাড়ির সবার ব্যস্ততাটুকু ধারা ঘুরে ঘুরে দেখে ঘরে চলে যায়। অন্য সবার মতো ওর মনের মধ্যেও সুখ সুখ লাগছে, আবার ভীষণ লজ্জাও পাচ্ছে। কেন পাচ্ছে সে কারণ ওর জানা নেই। আলমারি থেকে গতবারের প্রথম বিয়ের শাড়িটা সামনে মেলে নিয়ে বসে ধারা। শাড়িটা গাঢ় টকটকে লাল বেনারসি। ধারার মনে পড়ে মানুষটার সঙ্গে প্রথম বিবাহের দৃশ্যটুকু। হালকা রঙের একটা মেরমেরে 3 পিস পরে রেজিস্ট্রি খাতায় সাইন করে 3 কবুলের বউ হলো সেবার। যেদের বসে আসিফের সেই কিনে আনা বিয়ের এই বেনারসি শাড়িটা গায়ে ওঠেনি সেবার। শাড়িটার প্রতিটা ভাঁজ খুলে আলতো ছুঁয়ে দেখতে থাকে। শাড়িটার রং কারুকাজ দুটোই খুব চমৎকার। মানুষটার পছন্দ বরাবরের ন্যায় এবারও সেরা মনে হলো ওর কাছে। ধারা করলো কি, শাড়িটা নিয়ে সোজা উঠে গেল আয়নার সামনে। গায়ের সঙ্গে পেঁচিয়ে রেখে সময় নিয়ে দেখতে থাকে নিজেকে। ওর গায়ের ফর্সা রঙের সঙ্গে শাড়ির রংটা বেশ মানানসই। ও যখন পুরোপুরি শাড়ি গায়ে পেঁচিয়ে ধরে নিজেকে দেখতে ব্যস্ত, তখনই ফোন কানে চেপে ওয়াসিফ ঘরে ঢোকে। বিছানার উল্টো পিঠে ঘুরে বসে মিনিট 4 সময় নিয়ে ফোন আলাপ শেষ করে বেডসাইড টেবিল থেকে গ্লাস তুলে পানি খেতেই ধারা জিজ্ঞেস করে,